সামান্তা দুহাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে। আশেপাশে ছোট ছোট ছেলেমেয়েরা ছুটোছুটি করছে। উঠতি বয়সী মেয়েরা হাতে মেহেদি দিয়ে বসে আছে। নিশিও হাতে মেহেদি লাগিয়েছে। সামান্তা আশেপাশের উচ্ছ্বসিত মানুষগুলোকে দেখছে। নিশি এসে সামান্তাকে বলল, দেখি দেখি। সামান্তা দুহাত উঁচু করে ঘুরিয়ে ফিরিয়ে নিশিকে দেখাচ্ছে। নিশি হাতের মেহেদি দেখে সন্তুষ্ট নয়, সেটা ওর মুখ বলে দিচ্ছে। নিশি ভ্রু কুঁচকে শামুর দিকে তাকাল। সামান্তা বুঝতে পারছে না কি হয়েছে। শামু আবারও নিজের মেহেদি দেওয়া হাত দেখছে। নিশি হেয়ালি ছেড়ে দিয়ে বলল, রাজের নাম কই? নামের প্রথম অক্ষর তো দেবে। কি করেছে এরা? দাঁড়া, আমি দেখছি। নিশি একজনকে ডেকে শামুর হাতের মেহেদি ঠিক করে নিল। শামু অপলক নিজের হাতের দিকে চেয়ে আছে। প্রতিটি বাঙালি মেয়ে স্বপ্ন দেখে দুহাত ভর্তি মেহেদি দিবে। মেহেদি রাঙ্গা হাতে বউ সাজবে। শামু একটু পরপর এদিক সেদিকে মানুষজন দেখছে আর নিজের হাতের মেহেদি দেখছে। নিশি ওর পাশে বসে বলল, কি গো, কি দেখছ? বরের নাম? শামু দৃষ্টি সরিয়ে নিয়ে লজ্জামাখা মুখে বলল, নিশিপু, আমি কিছুই দেখছি না। তাহলে আমি কি ভুল দেখলাম? একটু পর পর মুচকি মুচকি হেসে লাজুক লতার মতো কে নুয়ে পড়ছে। শামু ঠোঁট ফুলিয়ে বলল, যাও, মজা করো না। হুহ। নিশি শামুর গাল টেনে বলল, ঈষৎ লজ্জা পাচ্ছে মেরি বেহেনা। আদি সিঁড়িতে ভর ছেড়ে দিয়ে ওদের কথা শুনছে। তারপর মিনমিন করে বলল, এটা কি হলো? ওর হাতে রাজের নাম। উহু, এটা তো মেনে নেওয়া যায় না। একদমই না। আদি শীষ বাজাতে বাজাতে ওদের আশেপাশে কয়েক চক্কর দিল। সামান্তার উঠে দাঁড়ানোর অপেক্ষায় আছে। সামান্তা উঠে দাঁড়াল। এত মানুষের ভিড়। মেহেদি শুকানোর জন্য ফাঁকা জায়গায় যাওয়া দরকার। সামান্তা এদিক সেদিকে দেখছে। আদি ফোন বের করে আর চোখে সামান্তার দিকে চেয়ে হাঁটছে। সামান্তা নিজের হাতের দিকে চেয়ে আছে। আদি দাঁতে দাঁত চেপে সামান্তার সামনে গিয়ে দাঁড়ালো যাতে ধাক্কা খায়। সামান্তার অন্যদিকে খেয়াল নেই। তাই তাল রাখতে না পেরে আদির বুকে হাত রাখল। তারপর বিকট আওয়াজে চিৎকার করে উঠল, কেননা সামান্তা বুঝতে পেরেছে ওর মেহেদি শেষ। আদির চোখ বড় বড় হয়ে গেছে। ও চেয়েছিল শামুর মেহেদি নষ্ট করতে, কিন্তু শামু যে ওর টি শার্ট নষ্ট করে দেবে, ওর টি শার্টে বর্ষার ছাপ মেরে দিবে, বুঝতে পারেনি। আদি রাগের ভান করে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? কি করলে এটা? সামান্তার কানে আদির কথা ঢুকছে না। ও তো অসহায়ভাবে দুহাতের দিকে চেয়ে আছে। ওর বুকের ভিতরে হু হু করে উঠল। মেয়েদের বিয়ের মেহেদি নষ্ট হয়ে যাওয়া অমঙ্গলের মানুষ এসব বলে বেড়ায়। তবে শামু এসব একদম বিশ্বাস করে না। কিন্তু কেন জানি আজ ওর মন খুঁতখুত করছে। কেমন জানি কু ডাকছে। মনে হচ্ছে খারাপ কিছু হচ্ছে। এই সব কুসংস্কার ওর মনে গেঁথে যাচ্ছে। কেন যাচ্ছে? ওর মন হঠাৎ করে অস্থির হয়ে উঠছে। ও তো এসব বিশ্বাস করে না, তবে কেন? আদি শামুর মুখের দিকে চেয়ে আছে। শামু চোখ তুলে এক পলক আদির দিকে তাকাল। তারপর ছোট্ট করে বলল, সরি। শামু ঝড়ের গতিতে চলে গেল। আদি বুঝতে পারছে শামু প্রচণ্ড কষ্ট পেয়েছে। ওর মনে ঝড় বয়ে যাচ্ছে। সরি বেবি, সরি। তোমার হাতে রাজের নাম আমি কি করে মেনে নিব? শামু ওয়াশরুমে গিয়ে নিজের হাত ধুয়ে ফেলল। তারপর নিজের হাতের দিকে তাকাল। বদ ছেলে, কানা আমার মেহেদি নষ্ট করে দিল। আমি না হয় মেহেদিতে বিভোর ছিলাম। ডেবিলটা কিসে বিভোর ছিল? ছি, কি জঘন্য লাগছে।
আমি এই মেহেদি নিয়ে বিয়েতে বসব? আচ্ছা, মেহেদি নষ্ট হয়ে গেল কেন? ছি, আমি কি ভাবছি? নষ্ট হয়েছে, হয়ে গেছে, এ নিয়ে এত ভাবার কি আছে? রাতে হলুদের অনুষ্ঠান। চারদিকে আলোয় ঝলমল করছে। বিভিন্ন ফুলের ছড়াছড়ি। শামু কাচিন হলুদ রঙের শাড়ি পরেছে। ফুলের গহনা দিয়ে নিজেকে সাজিয়েছে। ওকে স্টেজে বসানো হয়েছে। নিশি সবুজ রঙের শাড়ি পরেছে। নিশির মা এসে একবার শামুকে দেখে গেল। নিশিকে হলুদ দেওয়া হচ্ছে। আদি গাঢ় হলুদ রঙের পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। সেটা শামুর চোখে পড়েছে। ওর চোখ যেন ঝলসে যাচ্ছে। সবাই একে একে শামুকে হলুদ ছুঁয়ে দিল। আদি মনে মনে বলছে, আগামীকাল সামান্তার বিয়ে আর আমি ওকে হলুদ ছোঁয়াবো না, ব্যাপারটা কি ভালো দেখায়? উহু। আদি শামুর কাছে গিয়ে বসল। শামু আদিকে ভ্রু কুঁচকে আদিকে দেখে চোখ সরিয়ে নিল। আদি একটু হলুদ নিয়ে ওর গালে ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, নজর সরাচ্ছ কেন? শামু অন্যদিকে চেয়ে বলল, কারণ আমার চোখ ঝলসে যাচ্ছে। আদি মুচকি হেসে বলল, বাহ, আমাকে দেখে তোমার চোখ ঝলসে যাচ্ছে? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সামান্তা ফিক করে হেসে মিনমিন করে বলল, যেই না চেহারা তার নাম পেয়ারা। কি পেয়েরা? তুমি আমাকে পেয়েরা বললে? শামু আদির দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলল, জি হ্যাঁ। আর হ্যাঁ, আমার চোখ আপনাকে দেখে ঝলসে যায়নি, আপনার পাঞ্জাবি দেখে চোখ ঝলসে যাচ্ছে। মনে হচ্ছে সরিষা খেতে আছি। এক্ষুনি মৌমাছির দল ঝাঁক বেঁধে চলে আসবে। কি জঘন্য ব্যাপার! আদি হেসে দিল। ও সামান্তার কথা শুনে খুব মজা পেয়েছে। সামান্তা ভ্রু কুঁচকে বলল, হাসছেন কেন মিশরিষা ক্ষেত? আদি হাসি থামিয়ে বলল, তোমার কি হলুদ রং খুব অপছন্দের? শামু ঠোঁট উল্টিয়ে বলল, জি। বাহ, বেশ। তাহলে তোমাকে তো খেপানোর আরেকটা ওয়ে পেয়ে গেলাম। আর হ্যাঁ, তোমার বিয়েতে আমি গাঢ় হলুদ রঙের এত এত উপহার দেব। শামু চোখ মুখ ছিটকে বলল, না। আদি হেসে উঠে চলে গেল। শামুর আজকে আদিকে খারাপ লাগছে না। হলুদের অনুষ্ঠান শেষে শামু হলুদের শাড়ি পরে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চারদিকে পিনপতন নীরবতা। হয়তো পুরো শহর ঘুমিয়ে পড়েছে। দূরে আলো জ্বলছে। এ বাড়িতেও আলো জ্বলছে। পুরো গার্ডেন আলোকিত। কিন্তু ছাদে কোনো আলো নেই। শামুর এই অন্ধকার ভালো লাগছে। এই অন্ধকারে নীরবে চোখের পানি ফেলছে। কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে। বিয়ের তোড়জোড় শুরু হয়ে যাবে। ওর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ একটা দিন, অথচ ওর ফ্যামিলি নেই। আদি শীষ বাজিয়ে ছাদে উঠছে। ওর মন প্রচুর ভালো। কিছুক্ষণ আগেই খুব ভালো একটা নিউজ পেয়েছে। শামু চোখের পানি মুছে চোখ মুখ শক্ত করে পেছনে ঘুরল। আদিকে দেখে ওর মেজাজ চটে গেল। রাগে গজগজ করতে করতে বলল, কি সমস্যা আপনার? এখানেও বিরক্ত করতে চলে এসেছেন? আদি শামুর কথা শুনে আর ওকে দেখে থমকে গেল। এই ওয়েট ওয়েট, তোমার কি মনে হয় আমি এতটাই বেকার যে সারাদিন তোমাকে ফলো করে বেড়াই? লিসেন, দিস ইজ মাই হাউস। ডোন্ট ফরগেট। আর তাছাড়া এখন আমি তোমাকে বিরক্ত করার মুডে নেই। আমি এখন খুব ভালো মুডে আছি। মন খুব ফুরফুরে, তাই সেলিব্রেশন করতে ছাদে এসেছি আর তোমার সাথে দেখা। বাই দা ওয়ে মিস্থানি লঙ্কা, তুমি কাঁদছিলে? স্ট্রেঞ্জ। এত স্ট্রং পার্সোনালিটির মানুষ কাঁদে?
আদির শেষের কথাগুলো শামুর হজম হল না। তাই কড়াভাবে বলল, কেন শক্ত মনের মানুষের কি হৃদয় নেই? ওরা কি ইট কাঠ পাথর দিয়ে তৈরি? ওদের কষ্ট হয় না? আর ৮-১০ জনের মতো শক্ত মনের মানুষেরও কষ্ট হয়। এরাও কাঁদে। হয়তো এরা ভেঙে পড়ে না, নিজেকে সামলে নিতে পারে, নিজের কষ্ট আড়াল করে নিতে পারে। কিন্তু এদেরও স্বপ্ন ভাঙ্গার, হৃদয় ভাঙ্গার কষ্ট হয়। সবাই এদেরকে কষ্টের গুহায় নিমজ্জিত করে, কারণ তারা ভাবে এদের বহন করার ক্ষমতা আছে। তাই এই প্রকার ব্যক্তিরা বেশি কষ্ট পায়। আদি আনমনে বলে উঠল, আর যারা নিজেকে প্রকাশ করতে পারে না তারাও কষ্ট পায়। শামু আদির দিকে চমকে তাকাল। আদি একবার শামুর দিকে দৃষ্টি দিয়ে ঘুরে রেলিং ধরে বলল, যারা নিজের মনের কথা, ইচ্ছা প্রকাশ করতে পারে না, যাদের কেউ বুঝে না, তারাও পৃথিবীতে অনেক কিছু থেকে বঞ্চিত হয়। অনেক কিছু মন থেকে চেয়েও পায় না, কারণ তারা প্রকাশ করতে পারে না। যদি জোর করে কিংবা ছলনার মাধ্যমে ছিনিয়ে নেয় তবেই সেটা পায়, অন্যথায় দিন শেষে তাকে শূন্যই থাকতে হয়। অনেক রাত হয়েছে, যাও। আগামীকাল তোমার বিয়ে। অনেক ঝামেলা পোহাতে হবে। ঘুমিয়ে পড়ো। শামু এতক্ষণ আদির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। আদির শেষের গম্ভীর কথায় ওর মনোযোগ ক্ষুণ্ণ হয়। শামু আদিকে কিছু না বলে ধীর পায়ে ছাদ থেকে নেমে যায়। আদি নিজেকে নিজেই বলল, বাট আমি শূন্য থাকব না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। শামু গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগল আগামীকাল কি হতে চলেছে, কি হবে। তখনই রাজের ফোন। শামু ফোন নিয়ে রাজের নাম্বার দেখে আবারও রেখে দিল। ওর এখন কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। ফোনটা হাতে নিয়ে সাইলেন্ট মুডে রেখে চোখ বন্ধ করে নিল। তারপর সারাদিনের ক্লান্তি নিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। আদি নিজের রুমে গিয়ে বিছানায় এপাশ ওপাশ করছে। ওর মন কিছুতেই শান্ত হচ্ছে না। আগামীকাল সব ঠিকঠাক হবে তো এই ভাবনা ওকে ঘিরে ধরেছে। তারপর উঠে গিয়ে একটা ওয়াইনের বোতল হাতে নিল। সামান্তা গোল্ডেন কালার লেহেঙ্গা পরেছে। গায়ে ভারী গহনা, ভারী মেকআপ, চুলগুলো কার্লি করে অর্কিড দিয়ে বাঁধা। পুরো বাড়ি মেহমানে গমগম করছে। সামান্তা হেসে হেসে সবার সাথে কথা বলছে। আদিও গোল্ডেন কালার শেরওয়ানি পরেছে। আদি বারবার চিন্তিত ভঙ্গিতে ফোনের দিকে চোখ দিচ্ছে। সামান্তাকে বিয়ের আসরে নেওয়া হয়েছে। রাজ আগে থেকেই সেখানে বসে আছে। হঠাৎ করে আদির ঠোঁটের কোণে হাসি ফুটে। আদি একবার শামুর দিকে চেয়ে ঘুরে যায়, তারপর কাউন্ট করতে শুরু করে। 5, 4, 3, 2। অপরিচিত এক কণ্ঠস্বর বলল, রাজ। আদি চেহারায় কৃত্রিম আফসোসের রেখা ফুটিয়ে বলল, উফফানো বলতে দিল না। তার আগেই অ্যাকশন। ওয়েস্টার্ন ড্রেস পরা একটা মেয়ে রক্তচক্ষু নিয়ে রাজের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে রাগে ফেটে যাচ্ছে। রাজ ওকে দেখে উঠে দাঁড়িয়ে অনেকটা অবাক হয়ে বলল, জুই, তুমি এখানে? জুই ভ্রু কুঁচকে বলল, কেন অবাক হচ্ছ? সে তো হচ্ছি। তোমাকে দেখে যতটা না অবাক হচ্ছি তার চেয়ে বেশি অবাক হচ্ছি তোমার বিহেভিয়ার দেখে। জয় রাজের কাছে গিয়ে বলল, রাজ মেয়েটা কে? রাজ নির্দ্বিধায় বলল, ওর নাম জুই। ও আমার পরিচিত। তা এই মেয়ে এখানে এভাবে তোর নাম ধরে ডাকছে কেন? জুই রাজকে বলল, বলো আমি এখানে কেন? তুমি এখানে কেন সেটা তো আমিও বুঝতে পারছি না। জুই চিৎকার করে বলল, বুঝতে পারছ না? কিছুই বুঝতে পারছ না?
আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তুমি আরেকজনকে বিয়ে করছো আর আমি বাড়িতে বসে বসে চোখের পানি ফেলব? রাজ জুইয়ের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কিসের রিলেশন? তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে 5 মাস। এতক্ষণে সবাই চলে এসেছে। নিশি, আদি, নিশির মা বাবা সবাই চলে এসেছে। শামুও চেঁচামেচি শুনে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ও সবটা বুঝার চেষ্টা করছে। আদির বাবা ওদের কাছে গিয়ে বলল, কি হচ্ছে এখানে? রাজ, জয় কি হচ্ছে? জয় নিজেই বুঝতে পারছে না কি হচ্ছে, উত্তর কি দিবে। জুই বলল, আঙ্কেল আমি বলছি। আমি জুই। আমি আর রাজ 1 বছর যাবৎ রিলেশনে। আর গতকাল জানতে পারলাম ওর বিয়ে। হোয়াট এই জোক! প্রেম করবে আমার সাথে আর বিয়ে আরেকজনকে। আমাকে কি অবলা নারী পেয়েছে? আমি সব চুপচাপ মেনে নিব? নেভার। শামুসহ সবাই ওর কথা শুনে স্তব্ধ। রাজ সাথে সাথে প্রতিবাদ করল, মিথ্যা, এসব মিথ্যা। হ্যাঁ, ওর সাথে আমার রিলেশন ছিল, তবে সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। আচ্ছা, তাই নাকি? সব শেষ হয়ে গেছে? তুমি আমার সাথে গত পরশু পর্যন্ত কথা বলেছ, তার প্রমাণও আমার কাছে আছে। রাজ আমতা আমতা করে বলল, হ্যাঁ বলেছি, বাট সেটা এজ এ ফ্রেন্ড। জুই তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ফ্রেন্ড? ওকে, তোমার কথাই ধরে নিলাম ফ্রেন্ড। তবে আমাকে তোমার বিয়ের কথা জানাওনি কেন? ফ্রেন্ডদের তো বিয়ের কথা জানানো হয়। হুট করে বিয়ে ঠিক হয়ে যাওয়ায় জানানো হয়নি। জুই ক্ষেপে গিয়ে বলল, ফালতু কথা বাদ দেও। তুমি কি ভেবেছ তুমি এসব গল্প বলে সবার মন গলিয়ে ফেলবে? সবার মন যদি গলে যায় আমি কিন্তু তোমাকে ছাড়ছি না। তারপর সামান্তার দিকে এগিয়ে গিয়ে বলল, বাহ, তুমি তো ভালো খেলোয়াড় রাজ। সুন্দরী বাচ্চা একটা জুটিয়ে ফেলেছ। শুনেছি ও নাকি ঢাকায় নতুন। সহজ সরল একটা মেয়ের সরলতা সুযোগ নিয়ে তাকে বিয়ের পিঁড়িতে নিয়ে এলে? কি ভেবেছ ঘরে ঘরকুনো বউ রেখে বাইরে আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আর আমি কিছুই জানতে পারব না? তোমার বউ কিছু জানতে না পারলেও আমি ঠিকই জানতে পারতাম, যেমন এখন জেনে গেছি সব। রাজ চিৎকার করে বলল, শাট আপ জুই। নিজের সীমা পেরিয়ে যাচ্ছ। আর তুমি তো তোমার সীমা অনেক আগেই পেরিয়ে গেছ। আমার আগেও তো অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তুমি আমাকে ওদের দোষ দেখিয়েছিলে সম্পর্ক ভাঙ্গার রিজন হিসেবে। আমাকে বোকা বানিয়েছিলে। এখন বুঝতে পারছি তুমি ওদেরকেও ফাঁসিয়েছিলে, তারপর ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছ। রাজ রাগে ফেটে যাচ্ছে। গজগজ করতে করতে জুইকে বলল, কেন করছো এসব? কি পাবে তুমি এসব করে? তুমি যদি মনে করো তোমাকে ফেরত পাওয়ার জন্য এসব করছি তবে ভুল। তোমার মতো মানুষকে আমি আর আমার লাইফে চাই না। আমি সবার সামনে তোমার আসল রূপ দেখানোর জন্য এখানে এসেছি। এই সরল বাচ্চা মেয়েটাকে বাঁচাতে এখানে এসেছি। তোমার মতো চরিত্রহীন লম্পট মানুষকে বিয়ে করলে ওর লাইফ ধ্বংস হয়ে যাবে। নিশির মা জুইকে বলল, রাজ যখন স্বীকার করেছে তোমাদের মধ্যে সম্পর্ক ছিল, তার মানে ছিল গত পরশু পর্যন্ত তোমাদের যোগাযোগ ছিল। বাট ও তোমাকে জানায়নি বিয়ের কথা। সব মিলিয়ে মনে হচ্ছে রাজ আমাদের অন্ধকারের মধ্যে রাখছে। তোমার কাছে আর কোনো প্রমাণ আছে? আন্টি, ও একটা প্লে বয়। মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের ফাঁসায়। আমিও ফেঁসে গেছি। ভালোবেসেছিলাম আর ও আমাকে ধোঁকা দিল। ওর এর আগে অনেক মেয়ের সঙ্গে রিলেশনে ছিল। আমি গতকাল কিছু কিছু মেয়ের সাথে যোগাযোগ করি যাদের সাথে ওর রিলেশন ছিল। ওরা আমাকে ওদের সাথে রাজের অন্তরঙ্গ মুহূর্তের পিকও পাঠিয়েছে।
ও রিলেশনে জোড়ায়, তারপর তাদের ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যায়। ওর লাইফে হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই আমাকে ছেড়ে ওর কাছে এসেছে। এই মেয়েটা হয়তো ওর প্রতি এডিক্টেড হয়নি, তাই ও নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছে। ও একটা চিটার, আমি ওকে ভালোবেসে বিশ্বাস করে ঠকে গেছি। কাঁদতে কাঁদতে রাজ জুঁইকে চড় মারার জন্য হাত তুলতেই আদির মা ওর হাত ধরে ফেলে। রাজ আদির মায়ের মুখের দিকে চেয়ে আছে। আদির মা রাজের হাত ঝাড়া মেরে ছেড়ে দিয়ে কঠোরভাবে বলল, এই বিয়ে হচ্ছে না। সামান্তার চাইলেও হবে না। আমি হতে দিব না। সামান্তা পেছনে থেকে এসে শান্ত গলায় বলল, না আন্টি, আমিও এই বিয়ে করতে চাই না। রাজ সামান্তার দিকে অবাক চোখে চেয়ে আছে। সামান্তার বরাবর দাঁড়িয়ে আকুতিভরা কণ্ঠে বলল, সামান্তা, তুমি ভুল করছ। তুমি আমাকে ভুল বুঝছ। হ্যাঁ, ওর সাথে আমার রিলেশন ছিল, এখন আর নেই। ট্রাস্ট মি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যেমন সম্পর্ক থাকে আমাদের মধ্যেও তেমন ছিল, কিন্তু জুই যেমন বলছে তেমন কিছুই না। ও একটা মিথ্যাবাদী। সামান্তা রাজের দিকে চেয়ে স্বাভাবিকভাবেই বলল, আমি কারো সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাইনি। সো আমি যেমন তেমন কাউকেই ডিজার্ভ করি। তুমি তোমার লেভেলের কাউকে ডিজার্ভ করো, আমাকে নয়। তোমাকে বিশ্বাস করেছিলাম, বাট তুমি তো অন্য কিছু, সম্পূর্ণ আলাদা। কাক হয়ে ময়ূরের পালক পরে ঘুরে বেড়াতে। এখন আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। রাজকণ্ঠ মোলায়েম করে সামান্তার ডান বাহু ধরে বলল, সামান্তা, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ভুল করো না। সবার কথায় ভুল ডিসিশন নিও না। আদির আর এসব ড্রামা ভালো লাগছে না। তার উপর সামান্তাকে ছুঁয়েছে। তাই রাজের হাত ছাড়িয়ে বলে উঠে, আজব পাবলিক তো আপনি। একটা মেয়ে বলছে বিয়ে করবে না, তারপরেও তার গায়ে হাত দিচ্ছেন। আপনার সম্পত্তি নয় যে ওকে ছুবেন। ক্যারেক্টার ঠিক করুন, মেয়েদের সম্মান দিতে শিখুন। আপনি সহ সবাই শুনেছে ও না করেছে, তাহলে এত পেঁচাচ্ছেন কেন? চাপ না নিয়ে বাড়িতে যান। আর নিশিকে উদ্দেশ্য করে, এই ছেলে তোর দেবর। এর সাথে সামান্তার বিয়ে দিতে চাইছিলি? নিশি জয়ের দিকে একটু পর পর দেখছে। জয়ের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, এই তোমার ভাই? তোমার উপর বিশ্বাস করে আমি শামুকে ওর হাতে তুলে দিতে চেয়েছি। আমি তোমাকে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল করেছি। ছি। আমি তোমাকে বারবার বলেছি শামু আমাদের সবার জন্য খুব স্পেশাল। ও আমার বোন। এত ভালো একটা মেয়ের জন্য এই লম্পটকে ধরে নিয়ে এলে? জুই, দেখাও তো রাজের কীর্তি। তোমার কাছে নাকি প্রুফ আছে? জুই ফোন বের করে ওর আর রাজের একটা পিক দেখালো। নিশি দেখে চোখ বন্ধ করে নিল। ছি। প্রেম ভালোবাসার নামে এই করে বেরিয়েছ? জুই মাথা নিচু করে নিল। নিশি জয়ের দিকে অগ্নি দৃষ্টি দিল। জয় আমতা আমতা করে বলল, নিশি, ওকে ছোট থেকে দেখেছি। আমার ভাই, ওকে আমি কি করে অবিশ্বাস করতাম? আমি সত্যিই জানতাম না রাজ এসব করে বেরিয়েছে। জয়, তুমি জাস্ট আমার সাথে কথা বলো না। রাজের ফ্যামিলি সাপোর্ট দিতে গেলে আদির বাবা বলল, এসব আপনারা অন্যত্র গিয়ে করেন। আমরা আমাদের মেয়ে দিচ্ছি না, ফাইনাল কথা। আদির মা রাজকে বলল, শামুর জন্য তোমার ভাবতে হবে না। ওর লাইফে কেউ না কেউ চলে আসবে। তুমি নিজের চিন্তা করো এখন। রাজ এবার চেঁচিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে শুনছি। আর না। সবাই আমার দিকে আঙ্গুল তুলছে। আমার দোষগুলো দেখছে। কিন্তু শামু, ওকে কেউ দেখো,
ও ওর বাবার কাছ থেকে বিতাড়িত হয়ে এই বাড়ির আশ্রিতা হয়েছে। ওর ফ্যামিলি নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, তবুও আমি ওকে বিয়ে করতে চেয়েছি। কি নেই আমার? আর ওর কি আছে? আন্টি, ওকে কে বিয়ে করবে? কিভাবে বিয়ে দিবেন? যে মেয়ের বিয়ের দিন বিয়ে ভেঙে যায় তাকে কে বিয়ে করবে? আপনারা ওর ভালো ঘরে বিয়ে দিতে পারবেন না। চ্যালেঞ্জ করে গেলাম। আমিও দেখে নিব ওকে হাই সোসাইটির কোনো ছেলে বিয়ে করে। এই থার্ড ক্লাস মেয়ের জন্য রাজ নয়, একটা থার্ড ক্লাস ছেলেই যোগ্য। রাজের এসব বাজে কথা শুনে আদির মা রাজকে মারার জন্য হাত তুলতেই রাজও উনার হাত ধরে ফেলে। তারপর বলল, ডোন্ট ডেয়ার। উপস্থিত সকলে নির্বাক, নিস্তব্ধ। আদি রাজের কলার ধরে কড়া গলায় বলল, তোর সাহস তো কম না, আমার মায়ের সাথে অভদ্রতা করছিস। আদির বাবা মা আদিকে রাজের থেকে ছাড়িয়ে নিল। আদির মা রাজকে ঠান্ডা গলায় বলল, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? রাজ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হ্যাঁ, চ্যালেঞ্জ। আদির মা আদির বাবার দিকে তাকাল। তারা চোখের ইশারায় কিছু বলল যা কারো বোধগম্য হয়নি। আদির মা আদির সামনে গিয়ে দাঁড়াল। তারপর বলল, একটা অসভ্য লম্পট ছেলে তোর মাকে চ্যালেঞ্জ করেছে। তোর মায়ের সম্মান রাস্তায় নামিয়ে দিয়েছে। এখন তোর মায়ের এই চ্যালেঞ্জ জিততে ছেলে হিসেবে তুই কি করতে পারবি? আদির তো ইচ্ছে করছে রাজকে এখানেই পুঁতে দিতে। ওর মাকে অপমান করছে ওর সামনে। মা কেউ না জানুক, তুমি জানো আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করছি। তুমি এই চ্যালেঞ্জ জিতবে যে কোনো মূল্যে। এর জন্য আমি সব করব। তুই শামুকে বিয়ে কর, সোজাসাপটা ভাবে বললেন। এই ওয়ার্ড শুনে উপস্থিত সব মানুষ সকড। আদি হা হয়ে আছে। ও যেন ওর কানকে বিশ্বাস করতে পারছে না। শামুও সকড। এটা কি বলল আদির মা? আদি চেয়েছিল বিয়ে ভেঙে যাক, বাট এই ঘটনা যে ওকে ওর গন্তব্যে পৌঁছে দেবে ভাবতে পারেনি। আদিকে চুপ থাকতে দেখে ওর মা বলল, কি হলো, কথা বল। শামু আদির মায়ের সামনে এসে বলল, আন্টি কি বলছেন আপনি? আমি উনাকে কি করে বিয়ে করতে পারি? আমাকে ক্ষমা করবেন, আমি এই বিয়ে করতে পারব না। আমি আর আপনাদের বোঝা হতে চাই না। আমার জন্য ভাবতে হবে না। আমি চলে যাব। আদির মা গম্ভীর মুখে বলল, তুই কোথাও যাবি না। আন্টি প্লিজ আপনার কথা ফিরিয়ে নিন। আমার লাইফে বিয়ের স্থান নেই। বিয়ে এখন আমার কাছে একটা প্রহসন হয়ে গেছে। আদির মা শামুর কথার গুরুত্ব না দিয়ে আদিকে বলল, আদি। শামুর কথা শুনে আদির প্রচণ্ড রাগ হচ্ছে। শামু ওকে রিজেক্ট করছে আর রাজকে বিয়ে করতে যাচ্ছিল। রাজ আদির মুখের দিকে চেয়ে আছে। আদি রাজের দিকে চেয়ে রাজের চোখে চোখ রেখে বলল, আমি রাজি। আদির মায়ের পাশাপাশি সবার মুখে হাসি ফুটে উঠল। রাজ রাগে গজগজ করতে করতে শামুর চোখাচোখি করে বেরিয়ে গেল, সাথে ওর বাড়ির সবাই। শামু আদির মায়ের মুখের দিকে অসহায়ভাবে চেয়ে বলল, আন্টি। শামু, আমি তোকে দয়া করছি না। তুই এ বাড়িতে আসার পর তোর চালচলন কাজকর্ম দেখে আমার তোকে খুব পছন্দ হয়েছে। আমি আদির জন্য এরকম একটা মেয়েই খুঁজছিলাম। তাই মনে মনে ঠিক করি আদির সাথে তোর বিয়ে দেব, কিন্তু পরক্ষণেই তোর আর রাজের কথা শুনলাম। তাই মনের কথা মনেই রেখে দিয়েছিলাম। কিন্তু আজ যখন সেই সুযোগ নিজ পায়ে এসেছে তখন তো কথাই নেই। আমার উপর বিশ্বাস রাখো, তুই ভালো থাকবি। আদি জেদি একটা ছেলে, কিন্তু চরিত্রে রাজের মতো কালিমা নেই। শামু শুধু চোখের জল ফেলছে। ওর এই বিয়েতে একটুও মতো নেই।
কি করে মতো থাকবে আদি, যার জন্য ও এবারই ছাড়তে চেয়েছে, যার জন্য বিয়েতে রাজি হয়েছে, তাকে স্বামী হিসেবে কি করে মেনে নিবে? নিশি জুইয়ের কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, তোমাকে ধন্যবাদ। রাজ যদি কোনো ঝামেলা করে আমাদের জানাবে, আমরা তোমার পাশে আছি। সাবধানে থেকো, ওর থেকে দূরে থেকো। ধন্যবাদ। একটা মেয়ের জীবন বেঁচে গেল। আমি তাহলে এখন যাই। আদি ওর আর শামুর মাঝে রাখা পর্দা ভেদ করে শামুর দিকে রক্তচক্ষু নিয়ে চেয়ে আছে। আদির ইচ্ছে করছে উঠে চলে যেতে, কেননা শামু সেই কখন থেকে চোখের পানি ফেলেই যাচ্ছে, কবুল বলছে না। তাই আদির প্রচণ্ড রাগ হচ্ছে। আদির মা শামুর কাঁধে হাত রেখে বলল, তোর মা কি তোর খারাপ চাইবে? আমি তোর মা বলছি। শামু ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল, তারপর কবুল বলে দিল। বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। তবুও আদির প্রচণ্ড রাগ হচ্ছে। রাগ কিছুতেই কমছে না। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে। শুধুমাত্র নিশির ২-৩ জন বন্ধু আছে। নিশি জয়কেও বিদায় করে দিয়েছে। আদির রুম সাজানো হচ্ছে। নিশি শামুকে ভালো করে আবার সাজিয়ে দিচ্ছে। কাঁদতে কাঁদতে চেহারার বেহাল দশা। নিশি শামুর মেকআপ ঠিকঠাক করে অপরাধীর দৃষ্টিতে শামুর দুহাত ধরে কেঁদে দিল। তারপর কান্না মিশ্রিত কণ্ঠে বলল, শামু, আমাকে ক্ষমা কর। আমার জন্য তোর জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। শুধু আমার জন্য। শামু শুকনো হেসে বলল, না আপু, তোমার কোনো দোষ নেই। নিজেকে অযথা দোষারোপ করো না। সবই আমার ভাগ্য। ভাগ্যকে আমরা এড়িয়ে চলতে পারি না। এটাই আমার কপালে ছিল। যাই হোক, আমাকে কেন সাজাচ্ছ এভাবে? আমার ভালো লাগছে না এসব। নিশি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যতই হোক আজ তোর বাসর রাত। শামু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাসর? বেশ বলেছ। নিশি চুপ করে গেল। কি আর বলবে? ও শামুর মনের অবস্থা কিছুটা হলেও বুঝতে পারছে। শামুকে আদির ফুলে ফুলে সাজানো ঘরে নিয়ে বসানো হয়েছে। শামু চুপ করে বসে আছে। নিশি আর নিশির ফ্রেন্ডরা রুম থেকে যেতেই শামু লেহেঙ্গার ঘোমটা ফেলে দিল। তারপর মনে মনে বলছে, যাকে আমার এতটা অসহ্য লাগে, আজ আমি তার ঘরে তার জন্য বউ সেজে অপেক্ষা করছি। কিচমাত কা কেয়া খেল হে। হে আল্লাহ, আমার কপালে তুমি এই রেখেছিলে? কি অপরাধ ছিল আমার? শামুর দুচোখ বেয়ে পানি পড়ছে। আজ ওর কান্নার দিন। চোখের পানি বাঁধি মানছে না। আদি রুমে ঢুকল। রুমে ঢুকে শামুকে কাঁদতে দেখে ওর মেজাজ আরও খারাপ হয়ে গেল। আদি ওর কাছে গিয়ে ধমকে বলল, তুমি আবার কাঁদছ? কেন কাঁদছ? আই হেইট টেয়ার্স, সো ডোন্ট। শামু চোখের পানি মুছে কটাক্ষ দেখিয়ে বেড থেকে নেমে বলল, নাটক করছেন? আপনার খুব মজা লাগছে তাই না? আপনার জন্য আমার জীবন ছারখার হয়ে গেল। আর আপনি জিজ্ঞেস করছেন আমি কেন কাঁদছি? আদি দাঁতে দাঁত চেপে বলল, আমার জন্য তোমার জীবন ছারখার হয়ে গেল? তা কিভাবে শুনি? এখনো বুঝতে পারেননি? আপনি চাইলেই এই বিয়েতে বাধা দিতে পারতেন। আপনি রাজি না হলে এই বিয়েটা হতো না। আদি তাচ্ছিল্য করে বলল, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমাকে বিয়ে করার, তাই হ্যাঁ বলেছি। শামু চোখ পাকিয়ে আদির দিকে তাকাল। মজা করছেন আপনি আমার সাথে? ইয়ে শাম, জোকিং। দেখো, তুমি আমার উপর অযথা চেঁচামেচি করছ। আমি কেউ জানতাম না এমন কিছু হবে। আমি যদি দোষী হই তবে তুমিও দোষী। আমি তোমার লাইফে ঢুকেছি, তুমিও আমার লাইফে ঢুকেছ। এই দেখো, আমার রুমেও ঢুকে গেছ। আর আমাকেই কথা শোনাচ্ছ?
নাখরা দেখাচ্ছ? অদ্ভুত মেয়ে তো তুমি। হ্যাঁ, আমি অদ্ভুত মেয়ে। আর হ্যাঁ, আপনার রুমে এসে আমি খুশিতে নাচছি না, বরং আমার দম বন্ধ হয়ে আসছে। আদির মেজাজ খারাপ হয়ে যাচ্ছে শামুর কথা শুনে। আদি শামুর দুবাহু চেপে ধরে চোখ মুখ শক্ত করে বলল, আমাকে রাগিও না। সেই তখন থেকে তোমার জন্য আমার মাথা গরম হয়ে আছে। এখন আর নতুন করে কেরোসিন জ্বেলো না, পুড়ে যাবে। শামু ভ্রু কুঁচকে আদির হাতের দিকে চেয়ে আছে। তারপর আদির দিকে চেয়ে বলল, বিয়ে হতে না হতে জোর দেখাচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন। হাত সরান। শামুর কথাটা আদির গায়ে প্রচণ্ডভাবে লাগল। আদি শামুকে আরো চেপে ধরে স্বাভাবিকভাবে বলল, তোমাকে ছোঁয়ার জন্য তো আমি মরে যাচ্ছি। তুমি কি ভেবেছ ঘরে জায়গা পেয়েছ তাই মনেও জায়গা পেয়ে যাবে? নো। আদি সামানটাকে ছুঁড়ে ফেলে দিল। শামু বিছানার উপর গিয়ে পড়ল। তারপর আদি শামুকে বলল, আজকের জন্য বেড তোমার। আগামীকাল নিজের ব্যবস্থা নিজে করে নিবে। তারপর আদি চলে গেল। সামান্তা উঠে বসে আদির 14 গুষ্টি উদ্ধার করল। বিড়বিড় করে বকছে, আদি কলার কাদি জীবনেও ভালো হবি না। আমাকে বলে কিনা নিজের ব্যবস্থা করে নিতে। আমি কি তোর ঘরে থাকার জন্য মরে যাচ্ছি? আমি এই ঘর থেকে বের হতে পারলেই শান্তি। আই হেইট বয়েজ। প্রথমে ওই নাহিদ, যার সাথে শামুর বাবা বিয়ে ঠিক করেছিল, তারপর রাজ, আর এখন আদি। এরা আমার জীবন তছনছ করে দিল। আমিও ছাড়ছি না। আমিও তোর লাইফ ছাড়খাড় করে দিব। আদি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হাতে ওয়াইনের বোতল। সেলিব্রেশন তো হওয়া চাই। আদিল চৌধুরী যা চায় তাই পায়। আমিও তোমাকে হাসিল করে নিয়েছি। যা আমার নয় তা কারো নয়। আদি বাঁকা হেসে ওয়াইনের বোতলে চুমুক দিল। অপরদিকে রাজ নিজের রুমের জিনিসপত্রের উপর নিজের রাগ ঝেড়েছে। এখানো বিয়ের পোশাক চেঞ্জ করেনি। তাণ্ডব চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। ফ্লোরে বসে আছে। ওর চোখ লাল হয়ে আছে। আমার পাখি এখন অন্য কারো খাঁচায় বন্দী, আর আমি এখানে অসহায়ের মতো বসে আছি। বাট আমি দীর্ঘ সময় বসে থাকব না। আমি আবারও উঠে দাঁড়াবো, তারপর সবার থেকে হিসাব নিব। এক পাইও ছাড় দিব না। আদি রুমে এসে দেখে সামান্তা চাদর জড়িয়ে ঘুমিয়ে আছে। মুখটা শুকনো লাগছে। মনে হচ্ছে অনেক ক্লান্ত। আদি ওর পাশে বসে ওকে দেখছে। হাত বাড়িয়ে ওকে উঠে গিয়েও হাত সরিয়ে নিল। আদি ভুলেও না। যে মেয়ে তারপর তোকে চরিত্রহীন লম্পট উপাধি দিয়ে বসবে, তাই দূরে থাক। এর থেকে যত দূরে থাকবি ততই মঙ্গল, নয়তো মারা পড়বি। আদি উঠে গিয়ে সোফায় শুয়ে পড়ল। সামান্তা চোখ মেলে তাকায়। বিছানার পাশের জানালা দিয়ে আলো ঢুকছে। পর্দা টানা হয়নি, তাই সোজাসুজি আলো ওর চোখে মুখে পড়েছে। সামান্তার আলসেমি লাগছে উঠে পর্দা টানতে। সামান্তা চোখের উপর হাত দিয়ে আবারও চোখ বন্ধ করল। চোখ বন্ধ করতেই ওর মনে পড়ল গতকাল ওর বিয়ে হয়েছে আর ও এখন আদির রুমে আছে। শামু লাফ দিয়ে উঠে বসল, তারপর বিছানায় অন্য কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। শামু পুরো রুমে চোখ বুলাল। এই রুমে এর আগে কখনো আসেনি। সোফায় চোখ পড়তেই দেখল আদি ঘুমিয়ে আছে। ও ওখানে ঘুমিয়েছে। আমার আর ঘুমানোর দরকার নেই। শামু উঠে ভারী লেহেঙ্গা দুহাতে তুলে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। গয়নাগুলো ড্রেসিং টেবিলের উপরে। সামান্তা ছোট ছোট পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে নামতেই চোখ পড়ল আদির মা নিশির দিকে। নিশি একটা লাগেজে কিছু গুছিয়ে রাখছে।
আদির মা পাশে দাঁড়িয়ে তিনি একজন লোককে বলছে, ও বাড়ি থেকে যা যা দিয়েছে এখানে সব আছে, বলবেন ওদের দেওয়া সুতোয় রাখেনি। বিয়ের লেহেঙ্গাটা যেহেতু ব্যবহার করে ফেলেছে এর বদলে ক্যাশ দিয়ে দিয়েছি। নিশি আরেকবার ভালো করে দেখ ওদের কিছু যেন আমার বাড়িতে না থাকে। নিশি সব দেখে কনফিডেন্সলি বলল, এখানে সব আছে মা। নিশি আর নিশির মা সামান্তাকে দেখে চুপ করে গেল। সামান্তার দিকে এগিয়ে হাসিমুখে বলল, ফ্রেশ হয়ে আয়, তারপর ব্রেকফাস্ট করব। নিশি শামুকে শাড়ি পরিয়ে দিস। সামান্তা আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের রুমের দিকে যাচ্ছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। ভারী লেহেঙ্গা ভিজে যাচ্ছে, মুখে লেগে থাকা বাকি মেকআপগুলো ধুয়ে যাচ্ছে। সামান্তা ফ্রেশ হয়ে বেরুতেই দেখে নিশি একটা শাড়ি হাতে নিয়ে বসে আছে। ওয়াশরুমের দরজা খুলতেই নিশি সেদিকে দৃষ্টিপাত করে। নিশি শামুকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর বারবার উসখুস করছে, হয়তো কিছু জিজ্ঞেস করতে চাইছে। শামু বুঝতে পেরেও চুপ করে আছে, ওর ইচ্ছে করছে না কিছু বলতে। শাড়ি পরা শেষ করে ওরা ডাইনিংয়ে এলো। সামান্তা চুপ করে চেয়ার টেনে বসে পড়ল। সবাই নিঃশব্দে খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। আদির বাবা নাস্তা শেষ করে উঠে যেতেই শামু বলল, আন্টি আমি ও ঘরে থাকতে পারবো না, আমি গেস্টরুমেই থাকতে চাই। শামু উত্তরের আশায় আদির মায়ের দিকে চেয়ে আছে। আদির মা গম্ভীর মুখে বলল, প্রথমত আমি তোমার আন্টি না শাশুড়ি, তাই আমাকে মা বলে ডাকবে। আর যেহেতু তোমার আদির সাথে বিয়ে হয়েছে তাই ওটাই এখন তোমার ঘর, তুমি সেখানেই থাকবে। শামু এত গম্ভীর কথা শুনে আর কথা বলতে পারল না। নিশি চিন্তিত ভঙ্গিতে বলল, শামু কি হয়েছে? ভাইয়া কিছু বলেছে? নিশির মা বলল, নিশি এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, ওরাই মিটিয়ে নিবে। আর শামু তুমি তোমার সব জিনিসপত্র গুছিয়ে নেও, উপরে পাঠিয়ে দেব, গেস্টরুম লক করব, নাস্তা শেষেই গুছিয়ে নিবে। শামু কথায় কোনো উত্তর দিল না। শামু উঠে যেতেই নিশি বলল, মা তুমি এভাবে কথা বলছো কেন? নিশি ওর সাথে এখন কিছুদিন এভাবেই কথা বলতে হবে। ওদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য ওদের এক ঘরে থাকা জরুরি। আমরা যদি চাপ না দেই তবে শামু ওই ঘরে থাকবে না, তাই ওকে কিছুদিন চাপে রাখতে হবে। শামু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। একজন সার্ভেন্ট এসে সেগুলো আদির রুমে রেখে এসেছে। সামান্তা রুমে গিয়ে দেখে আদি সোফা ছেড়ে বেডে ঘুমিয়ে আছে। শামুর প্রচুর রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না। শামু ভেবেছিল হয়তো গেস্টরুমে থাকার অনুমতি পাবে, কিন্তু না, ওকে আদির সাথে থাকতে হবে। যাকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় তার সাথে নাকি রুম শেয়ার করতে হবে। শামু ইচ্ছে করে শব্দ করে জিনিসপত্র রাখছে। আদি একটু পরপর নড়ে উঠছে। শামু শব্দের গতি আরও বাড়িয়ে দিল। আদি বিরক্তি নিয়ে চোখ খুলল। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল, এমন শব্দ কে করে? শামু কিছুই বলছে না, আবারও শব্দ করল। আদি এবার ভালোভাবে চোখ মেলল। চোখ মেলে সামান্তাকে দেখতে পেল। তারপর বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে তখনই চুপ হয়ে গেল। সামান্তা শাড়ি পরেছে। শাড়ি পরে আজ দ্বিতীয়বার দেখছে, তবে আজ ওর বউ হিসেবে প্রথমবার দেখছে। হাতে বই, বইগুলো ঠাস ঠাস শব্দ করে রাখছে। আদি বুঝতে পারছে ওকে জ্বালানোর জন্য শামু ইচ্ছে করে এমন করছে। সেটা ভেবে মুচকি হাসি দিল। আদির কোনো রিয়েকশন না শুনে শামু আদির দিকে তাকালো আর তখনই আদির সাথে চোখাচোখি হয়ে গেল। শামু দৃষ্টি লুকানোর চেষ্টা করলে আদি বলে উঠে, শোনো,
আমাকে ঝালানো এত সহজ না, বুঝেছ? সামান্তা মুখ ভেঙচি কেটে কাজে মন দিল। আদি মুখের উপর হাত রেখে আবারও বালিশে মাথা রাখল। হাতের ফাঁক দিয়ে বারবার সামান্তাকে দেখছে। সামান্তা ভেবেছিল আদির ঘুমের ডিস্টার্ব হবে, আদি রাগারাগি করবে, কিন্তু কেন করল না বুঝতে পারছে না। আদি ফ্রেশ হয়ে নিচে যেতেই আদির মা আদির সামনে গিয়ে দাঁড়াল। আদি ওর মাকে এভাবে দাঁড়াতে দেখে বুঝতে পারছে নিশ্চয়ই কোনো বিষয়ে জ্ঞান দিবে। কি বলবে মা, তাড়াতাড়ি বলো। আদির মা বলল, তুই শামুকে কি বলেছিস? আদি মনে করার চেষ্টা করে বলল, আমি কি বলেছি যে কারণে তোমার কাছে নালিশ করেছে? নালিশ করেনি, তবে অন্য রুমে থাকার কথা বলছিল। তুই ওকে কিছু বলেছিস? আর যদি কিছু বলেও থাকিস লাভ নেই, ও তোর রুমেই থাকবে, কোজ ও তোর বিয়ে করা বউ। ভুলে যাস না তুই এখন বিবাহিত। ওর প্রতি তোর একটা দায়িত্ব আছে। উল্টো পাল্টা কিছু করবি না, ওর সাথে খারাপ ব্যবহার করবি না। ওকে ওকে মা, এখন আমার বের হতে হবে। এখন আমি যাচ্ছি। হ্যাঁ, তোর বাইরে বাড়িঘর, বিয়ে করেছিস, এখন একটু শোধরানোর চেষ্টা কর। আদি বাড়িতে তাড়াতাড়ি ফিরে এসেছে, আজ আর লেট করেনি। শামু পুরো রুম এলোমেলো করে রেখেছে। এলোমেলো ঘর ওর একদম পছন্দ না। শামু এটাও ইচ্ছে করে করেছে, সেটা আদির বুঝতে দেরি হয়নি। শামু বেডের উপর বসে পা ঝুলিয়ে ফোন টিপছে। আদি শামুকে টেনে বেড থেকে নামিয়ে দাঁড় করিয়ে বলল, এসব কি? সামান্তা ভ্রুক্ষেপহীনভাবে বলল, কি? আদির প্রচণ্ড রাগ হচ্ছে। আদি সামান্তার দুবাহু চেপে ধরে বলল, ইচ্ছে করে করছো তাই না? সামান্তা আদিকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলল, গায়ে হাত দিয়ে কথা বলবেন না। আদি সামান্তার দিকে এগিয়ে বলল, দিলে কি করবে? সামান্তা কি বলবে বুঝতে পারছে না। চিৎকার করব। আদি ফিক করে হেসে বলল, করো চিৎকার। কে নিষেধ করেছে? সাউন্ডপ্রুফ রুম। সামান্তা যেন বোকা হয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, খোলা বারান্দায় গিয়ে চিৎকার করব। যাওয়ার আগেই রুমের দরজা লক করে দেব। সামান্তা রাগে গজগজ করতে করতে বলল, আমি আপনার মাথা ফাটাব। তোমার জেল হবে। আপনি একটা অসহ্যকর লোক। বলেই রাগের মাথায় আদিকে ধাক্কা দিল। আদি দুপা পিছিয়ে গেল। আদি ভ্রু নাচিয়ে বলল, তুমি আমাকে ছোঁয়ার অজুহাত খোঁজো আর আমি ছুলেই দোষ। শামু চোখ বড় বড় করে কিছু বলতে যাবে, তখনই কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, আরে আমি আপনাকে ছুঁয়েছি। ওহ নো, আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আসি, তারপর বাকি কথা বলছি। বলা তো যায় না যে দিনকাল যদি করোনা ভাইরাস থাকে। শামু কথাগুলো বলে টেডি স্মাইল দিয়ে ওয়াশরুমে গেল। আদি বেককোলের মতো দাঁড়িয়ে আছে। সামান্তা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আদি বিস্ফোরিত চোখে দুহাত ভাঁজ করে ওর দিয়ে চেয়ে আছে। সামান্তা সেসব পাত্তা না দিয়ে বেডের দিকে পা বাড়াল। আদি তখনই বলে উঠে, স্টপ, আর এক পা আগাবে না। শামু ভ্রু কুঁচকে বলল, মানে? আদি দুহাতের ভাঁজ ভেঙে ওর দিকে এগিয়ে এসে দুহাত পকেটে গুজে স্বাভাবিকভাবেই বলল, ভুলে গেছ গতকাল কি বলেছি? তোমার নিজের ব্যবস্থা নিজে করে নেও। বেড আমার। গতকাল ফার্স্ট টাইম আমার রুমে ছিল, তাই স্যাক্রিফাইস করেছি। মেহমান এলে সবাই প্রথম প্রথম বেশ আপ্যায়ন করে, কিন্তু বেশি দিন থাকলে তাকে আর দাম দেয় না। তুমিও তেমন। পার্মানেন্ট থাকতে এসেছ, কতদিন স্যাক্রিফাইস করব? আশ্চর্য। আমি কোথায় ঘুমাবো? আদি এডিটিউড নিয়ে বলল, আই ডোন্ট নো।
তোমাকে বেডি দিতে চেয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে আমাকে যে অপমান করলে তার শাস্তি এটা। সামান্তা আদির দিকে চেয়ে বেডে উঠে শুয়ে পড়ল। আচমকা উঠে পড়ায় আদি আটকানোর সময় পায়নি। আদি পকেট থেকে হাত বের করে ওর দিকে ঘুরে বলল, এটা কি হলো? তোমাকে আমি কি বললাম? শামু চাদর জড়িয়ে বলল, কি বলেছেন কিছুই শুনিনি। আজ ঘুম পাচ্ছে, আগামীকাল শুনব। গুড নাইট। আদিও কম যায় না। ও পাশে ধপাস করে শুয়ে পড়ল। সামান্তা চোখ খুলে আদির দিকে বর্ষর চোখ করে আছে। আদি চোখ মেরে বলল, আমি এখানেই ঘুমাব। তোমার যখন এত ইচ্ছে আমার সাথে থাকার, তাহলে ঘুমাও। আমার কিছু হাত পা ছুড়ার অভ্যাস আছে। আদি শামুর দিকে আরেকটু ঘেঁষে যেতেই শামু লাফ দিয়ে উঠে গেল। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বালিশ আর চাদর নিয়ে সোফায় চলে গেল। শামু সোফায় আয়েশ করে শুতে পারছে না। বিছানায় গিয়ে ঘুমাবো? না, আমি ওখানে ঘুমাতে চাইলে উনি পিন্স মেরে 10 কথা বলবে, তার চেয়ে এখানেই ভালো। শামু আদির দিকে তাকাতেই দেখে কানে হেডফোন গুজে আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু করছে। দেয়াল ঘড়িতে 1টা বাজে। শামুর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু আলোর জন্য ঘুমাতে পারছে না। শামু তাই চেঁচিয়ে বলল, দয়া করে আলোটা নেভাবেন, আমার খুব ঘুম পাচ্ছে। আদি আলো নিভিয়ে দিল। শামু অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। সামান্তা ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। বিয়ে নামের মেলোড্রামার জন্য ভার্সিটি মিস করার মানেই হয় না। আজ 5 দিন যাবৎ বাড়িতে আছে। সামান্তা পারফিউম নিয়ে নিজের গায়ে লাগাল। তারপর আদির দিকে চোখ পড়ল। বেড আর ড্রেসিং টেবিল পাশাপাশি হওয়ার কারণে আদির মুখটা বারবার ওর চোখে পড়ছে। শামু পারফিউম শূন্যে স্প্রে করছে, যেন রুম ফ্রেশনার দিচ্ছে। আদির নাকের সামনে গিয়ে স্প্রে করছে, তারপর আবার শূন্যে স্প্রে করছে। ফ্রেশা। আদির নাক দিয়ে গন্ধ যাওয়ার কারণে নাক কেমন উসখুস করছে। তারপর হাঁচি দিল। ওর ঘুম ভেঙে গেছে। নাকমুখ খিচে রেখেছে। চোখ খোলে এহেন গন্ধের উৎস খুঁজতে গিয়ে সামান্তার হাতে পারফিউম দেখে। ও গায়ে পারফিউম না দিয়ে রুমের মধ্যে স্প্রে করছে, তাও এক জায়গায় দাঁড়িয়ে ডানে বামে স্প্রে করছে। আদি শামুর হাতের দিকে ভালো করে দেখে, না, এটা পারফিউম, রুম ফ্রেশনার নয়। আদি শামুর কাণ্ড দেখে বলল, তুমি বডি স্প্রে দ্বারা রুম স্প্রে কেন করছো? আর ইউ ম্যাড? শামুর উত্তর দিল, নো, আমি বডি স্প্রে দিয়ে রুম স্প্রে করছি কারণ এই রুমে একটা গরু আছে। যে পড়ে পড়ে ঘুমাচ্ছে, তার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, তাই রুমে বডি স্প্রে দ্বারা স্প্রে করছি। কি বললে তুমি? গরু? হ্যাঁ, গরু। আর এটা গরুর ঘর, যাকে গ্রাম্য ভাষায় বলে গোয়াল ঘর। আদি দাঁতে দাঁত চেপে বলল, গোয়াল ঘরে তোমাকে কে থাকতে বলেছে? আন্টি। নয়তো আমার বয়ই গেছে। উনি গেস্ট রুম লক করে রেখেছে। আর তাই তুমি সে রাগ আমার উপর ঝাড়ছ? বডি স্প্রে এভাবে ইউজ করলে পার ডে একটা করে লাগবে। শামু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সো হোয়াট? আপনার টাকায় কিনেছি। আদি উঠে বসে বলল, তাহলে কার টাকা? আমার টাকাই তো। ঈশ্বর 1 টাকা ইনকাম করার যোগ্যতা নেই। আসছে। আমি আমার শ্বশুরের টাকা খরচ করছি। ভুলে যেও না, তোমার শ্বশুর আমার বাবা। শামু উল্টো উত্তর দিল, আপনিও ভুলে যাবেন না, আপনার বাবা আমার শ্বশুর হয়। হুহ। আদি শামুর কথা শুনে তাজ্জব হয়ে গেল। এই তুমি এত ঝগড়াটে কেন? ভালো করে কথা বলতে পারো না? পারি, খুব সুন্দর করে কথা বলতে পারি।
তবে আপনার সাথে বলতে ইচ্ছে করে না। শামু কথা না বাড়িয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। শামু টেবিলে বসে নাস্তা করছে, কিন্তু শান্তিমতো নাস্তা করতে পারছে না। ওর ঘাড় পিঠ ব্যথা করছে। বালিশ সোফার সাথে হেলান দিয়ে রেখেছিল, আধশোয়া হয়ে ঘুমিয়েছিল, তাই ঘাড় পিঠ ব্যথা করছে। শামু নাস্তা শেষে বলল, আন্টি মানে মামনি আমি। আদির মা শামুর দিকে চেয়ে গম্ভীর মুখে বলল, বলে ফেলো। শামু চট করে বলল, ভার্সিটি যাচ্ছি। ভার্সিটি? না, কিছুদিন তোমার কোথাও যাওয়া হবে না, বাড়িতেই থাকবে। সবকিছু নরমাল হওয়ার পরেই তুমি ভার্সিটি যাবে। শামু আর কিছুই বলতে পারল না। শামু রুমে গিয়ে ব্যাগ রেখে সোফায় বসে ঘাড়ে হাত দিয়ে ঘাড় কাত করছে আর সোজা করছে। তখনই ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। সামান্তা কিছু বলতে যাবে, তখনই আদি বলল, ডোন্ট মুভ, চুপ করে বসে থাকো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। শামু কেন জানি না করতে পারল না। আদি শামুর পিঠের চুলগুলো একসাথে করে হাতের মুঠোয় নিয়ে সামনে দিয়ে বলল, চুল ধরো। তারপর আদি শামুর ঘাড়ে ওষুধ দিয়ে মালিশ করে দিচ্ছে। শামু মুখ বাঁকিয়ে বলল, আমার আরামের ঘুম নষ্ট করে এখন দরদ দেখানো হচ্ছে। হুহ, তোমাকে বলেছিলাম ঘুমাতে, তুমি ঘুমাওনি, আমার কি দোষ? হ্যাঁ আপনি বলেছেন, তবে দায়সারা ভাবে। উফ, আমার ঘাড়। আদি শামুর কাণ্ড দেখে হাসছে। এটুকুতেই এই অবস্থা? আমি যখন ঘুমিয়েছিলাম আমার সারা শরীর ব্যথা ছিল। আমার হাত পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস। শামু মনে মনে বলছে, দাঁড়ান, আজ আপনাকে হাত পা ছড়িয়ে ঘুমানোর ব্যবস্থা করছি। নিশির ফোন বেজে চলেছে। জয় ফোন করছে, কিন্তু নিশি ফোন তুলছে না। সাইলেন্ট মুডে রেখে গাড়ি থেকে নামল। ভার্সিটির গেইটের সামনে দাঁড়াতেই কপালে বিরক্তিকর ভাঁজ ফুটে উঠল। জয় দাঁড়িয়ে আছে। জয় নিশিকে দেখে নিশির দিকে এগিয়ে এলো। নিশি, এমন করছো কেন? কেন ফোন তুলছ না? আমার সাথে কথা কেন বলছো না? ওহ, তুমি এখনো বুঝতে পারোনি কেন এমন করছি? স্ট্রেঞ্জ। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এতে আমার দোষটা কোথায়? আমি জানি না তোমার দোষটা কোথায়। আমাকে প্লিজ কিছুদিনের জন্য একা ছেড়ে দেও। জয় অসহায় ফেস করে বলল। নিশি। নিশি জয়ের দিকে চেয়ে গভীরভাবে বলল, প্লিজ। আদি, শামু আর আদির মা একসাথে বসে লাঞ্চ করছে। শামু মুখ ভার করে রেখেছে। আদির মা বুঝতে পারছে শামু তার উপর অভিমান করে আছে। তিনি শামুকে পর্যবেক্ষণ করে বলল, শামু। শামু মাথা তুলে আনমনে দ্রুত বলল, হ্যাঁ আন্টি। তারপর হুঁশ হল। শামু আমতা আমতা করে বলল, না মানে মামনি, তুই রাগ করেছিস ভার্সিটি যেতে দেইনি বলে? শামু মাথা নাড়িয়ে না বলল। আদির মা মুচকি হেসে বলল, আগামীকাল থেকে যাবি, বাট আদির সাথে। আদি নিয়ে যাবে, নিয়ে আসবে। কিছুদিন তোর একা বের না হওয়াই ভালো। শামুর এখানে কিছু বলার নেই, তাই চুপ করে রইল। আদি তো বেশ খুশি, কিন্তু একটু ভাব তো মারতে হবে। তাই মুখটা ছোট করে বলল, আমি। কিন্তু মা। আদির মা আদিকে থামিয়ে দিয়ে বলল, এ নিয়ে আমরা পরে কথা বলবো। আজ অনেক দিন পর ফ্যামিলির সাথে লাঞ্চ করছো, তাই লাঞ্চে মন দেও। ডিনারটা যদি একসাথে করতে তবে তোমার বাবা খুশি হতো। আদি মিনমিন করে বলল, খুশি হতো? হো, আমাকে দেখলেই লেকচার দিতে শুরু করে।
মনে হয় আমার বাবার বিজনেসমেন্ট নয় লেকচারার হওয়ার স্বপ্ন ছিল। দাদার জন্য হতে পারেনি, তাই তার সেই স্বপ্ন আমাকে দিয়ে পূরণ করছে। যখন তখন লেকচার দেয়। আদি কিছুদিন তুমি শামুকে নেওয়া আনা করবে। রাজ্যে ছেলে জানি না কি করে বসে। ও এখন তোমার ওয়াইফ, ওকে সেভ করার দায়িত্ব তোমার। ওর সম্মান এখন তোমার সম্মান। আগামীকাল তুমি ওর সাথে যাবে। ভার্সিটিতে যেতে দেয়নি বলে অভিমান করেছে, কিন্তু অভিযোগ করছে না। আদিকে আলাদা করে আদির মা আদিকে এসব কথা বলছে। আদি মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। নিশি কেমন চুপচাপ থাকে, মন খারাপ করে থাকে। সামান্তা সেটা খেয়াল করছে, কিন্তু কিছু বলতে পারছে না। ও বুঝতে পারছে এ নিয়ে নিশি আপুর সঙ্গে কথা বলার সময় হয়নি। এখন তাকে একা ছেড়ে দেওয়া উচিত। শামু মনের সুখে ফোন টিপছে সোফায় শুয়ে শুয়ে। আদি আজও বাড়িতে তাড়াতাড়ি এসেছে। শামুকে এতটা নির্লিপ্ততা দেখে অবাক হচ্ছে নিজে থেকেই। বিছানা ছেড়ে দিয়েছে আদির জন্য, আরও সোফায় শুয়ে আছে। আদির ঘাপলা লাগছে। ও শামুর দিকে দৃষ্টি দিয়ে এসব ভাবছে। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসতেই লাফিয়ে উঠল। তারপর হাত দিয়ে বিছানা ছুঁয়ে ছুঁয়ে দেখছে। তারপর শামুর দিকে বিস্ফোরিত চোখে তাকাল। শামুর কাছে গিয়ে দাঁড়াল, তারপর দাঁতে দাঁত চেপে বলল, বিছানা ভেজা কেন? শামু ফোন রেখে আদির না কিছু না জানার ভান করে বলল, বিছানা ভেজা? কে ভিজালো? আদি ভ্রু কুঁচকে বলল, ড্রামা কুইন। আমি তোমাকেই আজ বেড দিতে চেয়েছিলাম, কিন্তু নিজের কপাল নিজে ফাটালে। শামু আদির কথা শুনে উঠে বসে চোখ বড় বড় করে চাইল। আদি বলল, এভাবে চেয়ে লাভ নেই। শামুর হাত ধরে উঠিয়ে বলল, যাও তোমার বিছানায় যাও। শামু অসহায় ফেস করে বিছানার দিকে চেয়ে আছে। তারপর বিড়বিড় করে বলল, বেশি বুঝলে এমনই হয়। একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি। আদি সেটা শুনে বলল, জি হ্যাঁ। শামু আদির দিকে চোখ পাকিয়ে তাকাল। শামু বেডশিট চেঞ্জ করছে। আদি সোফায় বসে বসে দেখছে। শামু একা একা পারছে না। শামু আদির দিকে চেয়ে বলল, এই যে অকর্মার ঠেকি বসে বসে না দেখে একটু হাত লাগান। আদি উঠে গিয়ে বলল, হেল্প চাইবে তাও বাঁকা ভাবে। আমি কেন হেল্প করব? শামু কয়েক সেকেন্ড ভেবে বলল, হেল্প করলে হাফ আমার হাফ আপনার। আদি অন্যদিকে মুখ ঘুরিয়ে মুচকি হাসি দিল। তারপর শামুর দিকে চেয়ে কিছুক্ষণ ভাবার ভান করে বলল, ওকে ডান। বিছানা গুছিয়ে দুজনেই শুয়ে পড়ল। যদিও আদির ঘুমের সময় হয়নি, তবুও শুয়ে পড়েছে। শামু আদিকে শুতে দেখে বলল, এটা কি হলো? আদি অবাক হয়ে বলল, কি হলো? এটাই কন্ডিশন ছিল। হ্যাঁ, কিন্তু আপনি এত তাড়াতাড়ি শুয়ে পড়ছেন? এই অভ্যাস কবে থেকে হলো? আজ থেকে। মানে আজ আমার তাড়াতাড়ি ঘুম পাচ্ছে। দাঁত কেলিয়ে শামু মুখ ভেঙচি কেটে লাইট অফ করে অপর পাশে মুখ দিয়ে শুয়ে আছে আর নিঃশব্দে হাসছে। কেন হাসছে জানে না, তবে হাসি পাচ্ছে আদির কাণ্ড দেখে। এই ছেলে আবার আমার প্রেমে পড়ে গেল না তো? শামু নিজের মনে আবারও হেসে ফেলল। চলবে।